দর্শক সবাইকে স্বাগত এটি নিউজে। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্স নিয়ে। আমাদের সাথে থাকেন একজন অতিথি এবং নতুন একটি বিষয়। দর্শক, মহান পেশা বড় আন্দোলন। সারা বছর শিক্ষার্থীরা শিক্ষকদের দ্বারা নানা ধাপ অতিক্রম করে এবং শিক্ষকদের পরিশ্রমে, শিক্ষার্থীদের পরিশ্রমে তারা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে পড়ালেখা চালিয়ে যায় এবং এটি তাদের ভবিষ্যতের সিঁড়ির সোপানকে সুন্দর করে। সেই শিক্ষক এবং শিক্ষার্থীদের অবস্থা কী এবং আন্দোলনের মাঝে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত, এটা শিক্ষার্থীদের জীবনে কতটা প্রভাব পড়ছে এবং যারা শিক্ষা দিচ্ছে এই তরুণ সমাজকে তারা কতটা ভালো আছে, সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের আগত অতিথির সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ABM মশিউল হোসেন, অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের বিষয় কর্মবিরতি না পরীক্ষা বিরতি। স্যার, আপনার কাছে প্রথমেই আসছি। এই যে বিপুল শিক্ষার্থী, তাদের শিক্ষাদান এবং এই সার্বিক বিষয়ে এই চলমান পরিস্থিতিতে শিক্ষকরা কেমন আছে জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, শিক্ষকরা কেমন আছে সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলনের সংগ্রামের সাথে জড়িত। তো বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে ওনারা কর্মবিরতিতে গিয়েছেন। তো একটা অংশ অবশ্য সেটা অলরেডি তারা ক্লাসে ফিরে পরীক্ষা নেবেন। আর প্রাইমারি এডুকেশনের যে বিষয়টা, যেখানে 1 কোটিরও উপরে আমাদের ছাত্র আছে, সেখানে এখনও পর্যন্ত তাদের আন্দোলন চলছে বলে আমি যতটুকু জানি সেটা চলছে। এখন এই আন্দোলনের কথা যদি বলি, তো বিদ্রোহ বলেন, আন্দোলন বলি, যেটাই বলি, এই সমস্ত জিনিসগুলো তো আসলে বাইরের দ্বারা একটু প্রভাবিত। অর্থাৎ দীর্ঘদিনের যে বঞ্চনা বা সংগ্রাম বা তাদের যে বঞ্চনার ইতিহাস, এগুলোর কারণে কিন্তু অনেক সময় আন্দোলন হয়ে থাকে। তো এই আন্দোলনগুলো আমরা যখন দেখি যে প্রেস ক্লাবে বা শহীদ মিনারে তারা আন্দোলন করছে, তো সেই সময়ে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কি আমরা কি তারা যে আন্দোলন করছে, তারা কি আন্দোলনের ব্যাপারে সেটা যৌক্তিক কিনা, সেগুলো বিভিন্ন ডিবেট থাকে। কিন্তু একটা বিষয় তো বলতেই হবে যে আন্দোলনের ক্ষেত্রে তারা ওখানে দাঁড়িয়েছে নাকি আমাদেরকে, অর্থাৎ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কারণ যে বিভিন্ন ধরনের বঞ্চনার ইতিহাস আছে, সেগুলোকে এই ধরনের অবস্থায় যাওয়ার আগেই সেগুলো তাদের সাথে আলোচনার মাধ্যমে সুরাহা করা যেত। তাহলে শিক্ষকরাও আসলে দাবি দাওয়া দিয়ে বোঝা যাচ্ছে তারা অতটা ভালো নেই, তাই হয়তোবা তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে এই শিক্ষকতা আসলে বলা যেতে পারে দাবি আদায়ের অস্ত্র না, তারা জাতি গঠনের জন্য আসলে কাজ করে থাকে। সেই ক্ষেত্রে যাদের ভবিষ্যতের তারা সোপান বা যাদের কোমলমতি শিক্ষার্থীদের বীজ বপন করবে, সেই শিক্ষার্থীদের পরীক্ষার সময় আসলে একটি কর্মবিরতি, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা বলতে পারেন। তবে ঠিক পরীক্ষার মুহূর্তে কর্মবিরতি, এটার ব্যাপারে নৈতিকতার একটা প্রশ্ন আছে। আচ্ছা, রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে সুনাগরিক তৈরি করা। তো সুনাগরিক তৈরি করার জন্য একটা শিক্ষার যে পরিবেশ, কারিকুলাম, সিলেবাস, শিক্ষানীতি, এগুলো প্রণয়ন করা। তো সেই ধরনের সিলেবাস এবং সেই ধরনের রোডম্যাপ যদি থাকে, তাহলে পরে আমরা সেই ধরনের শিক্ষানীতির মাধ্যমে কিন্তু একটা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যেতে পারি। কিন্তু আমরা কি দেখছি যে সেই স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত কিন্তু, আমি এই কথাটা আরও এর আগেও কয়েকটা টক শোতে বলেছি, যে আমাদের কিন্তু শিক্ষানীতি এখনও পর্যন্ত আমাদের জাতি হিসাবে আমরা পাইনি। যে রোডম্যাপ ধরে আমরা একটা বিভিন্ন ফেজের মাধ্যমে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেলে আমরা যেতে পারবো, কিন্তু সেটা এখনও তৈরি হয়নি। এখন এটা দাবি আদায়ের জন্য যে শিক্ষকদের প্রতিশ্রুতি বা তারা করছে কিনা, সেটা দাবির সাথে সংশ্লিষ্ট কিনা, সেটা তো খতিয়ে দেখা প্রয়োজন ছিল, দেখা প্রয়োজন আছে। এই যে নীতিমালা হয়নি, এই নীতিমালা অবশ্যই সরকারের দিকে চেয়ে না থেকে শিক্ষকরাও কি এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হওয়া উচিত ছিল কিনা? হ্যাঁ, এই কথাটা আমি অবশ্যই স্বীকার করব যে শিক্ষকদের কাজ শুধু পাঠদান নয়। শিক্ষকরা, আমরা সাধারণত বলে থাকি যে শিক্ষকরা জাতির বিবেক,
শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষকরা কতটুকু জাতির বিবেক হতে পেরেছে বা শিক্ষাই বা কতটুকু জাতির মেরুদণ্ড হতে পেরেছে সেটা তো রীতিমতো এটা জানার জন্য বোঝার জন্য কিন্তু গবেষণার প্রয়োজন নাই, কোনো গবেষণার প্রয়োজন নেই। শিক্ষকদের এই যে জাতির মেরুদণ্ড গঠনে শিক্ষকদের ভূমিকা অনেক, এবং আপনি যে বললেন যে আসলে বিষয়টি, সেই ক্ষেত্রে আমাদের কি বর্তমান যে প্রচলিত পদ্ধতি, শিক্ষার পদ্ধতি, সেই পদ্ধতিগত ভুল এবং শিক্ষকদের মানোন্নয়নে বিভিন্ন ট্রেনিং, সেখানে কি গাফিলতি আছে বলে মনে হচ্ছে আপনার? দেখেন, গাফিলতি তো আছে, সেটা বলাই যায়। তার কারণ হচ্ছে এই পর্যন্ত আমরা বহু ধরনের শিক্ষার যে সমস্ত প্রজেক্টগুলো নিতে আমরা দেখলাম, আমরা আমাদের নিজেদের জীবনেও দেখেছি যে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে আস্তে আস্তে বেশ কয়েকবার একটা মেজর কনসেপচুয়াল যে চেঞ্জ সেটা এসছে। এখন আমরা বিভিন্নভাবে পশ্চিমের বিভিন্ন দেশকে আমরা হয়তো মডেল করে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটিকে ডেভেলপ করতে চেয়েছি, কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে শিক্ষা তো একটা সামগ্রিক প্রক্রিয়া। আমাদের মাটি, মানুষ, আমাদের যে সাংস্কৃতিক বিষয়াদি আছে, সেই সমস্ত জিনিসকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে সেগুলো করা উচিত। কিন্তু আমরা যে হয়তো ধরেন, আমি বলছি একটা উদাহরণ হিসেবে, যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, তাদের জনসংখ্যা কত, তাদের নাম্বার অফ স্টুডেন্টস কত, তাদের প্রতিটা বিদ্যালয় ছাত্র শিক্ষকের অনুপাত কত, তাদের ক্লাসরুমের বিভিন্ন বা তাদের যে উপকরণ অথবা ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত বিষয়গুলো তো তার সাথে সংশ্লিষ্ট। আমরা এত মাস একটা এডুকেশনের ক্ষেত্রে আমরা কি ধরনের প্রোগ্রাম নিলে পরে এটা আমাদের সামগ্রিকভাবে একটা উদ্দেশ্য সাধিত হবে, সেটা নিয়ে কিন্তু আমাদের মতন করে চিন্তা করতে হবে। একদম, আমাদের মডেলটা আমাদের মতন করে হতে হবে। এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করবো একটি বিরতির পর। ফিরে আসছি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। ফিরে আসছি বিরতির পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। স্যার, আলোচনা করছিলাম আপনার সাথে আসলে এই যে কর্মবিরতির নামে শব্দের মাঝে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা, এবং দীর্ঘদিনের একটি সিস্টেম একদম পরীক্ষার আগ মুহূর্তে এমন দাবি দেওয়া, কি বলবেন আপনি বিষয়টি নিয়ে? হ্যাঁ, আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে অবশ্যই কর্মবিরতি ঠিক এই সময়ে, পরীক্ষা ঠিক পূর্বে, ইমিডিয়েট আগে, এটা অবশ্যই এর পিছনে একটা প্রেশার কাজ করছে। সেটা হচ্ছে যে সরকারকে প্রেশারাইজ করা, যে এই সময়ে আমরা সরকারকে বাধ্য করব যাতে পরীক্ষাকে সামনে রেখে। কিন্তু এখানে একটা নৈতিকতা প্রশ্ন ডেফিনেটলি আছে। আমরা নৈতিকভাবে এটা তো সমর্থনযোগ্য নয়। কারণ এই আন্দোলনের যে বিষয়টা, আমাদের যে চাওয়া পাওয়ার যে বিষয়টা, 15 বছর বা 17 বছর বা হোয়াট এভার, অনেক দীর্ঘদিনের কিন্তু এই বঞ্চনা বা তাদের যে সমস্ত ওয়ান্টিং, কিন্তু এগুলো তো ঠিক একদিনে করে ফেলা যাবে সেটাও তো নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি একটা জিনিস আমি ফিল করি যে আসলে সমগ্র জাতি আপনার খেয়াল করে দেখবেন যে একটা ম্যাস হিস্ট্রিতে ভুগছে। মানে যে কোনো বঞ্চনা বা সেটা যত বছরের পুরনোই হোক, এটা যেন এই ঠিক জুলাই বিপ্লবের পরে এটাকে উদ্ধার করার অথবা আমি সেইটাকে পুনরুদ্ধার করার একটা মানসিকতা, এটা অল গ্রুপে, শুধু যে শিক্ষকদেরকে এই কাঠগড়ায় দেওয়া হবে তা কিন্তু নয়। আপনি দেখবেন যে গার্মেন্টসের সেক্টরে গার্মেন্টসের ওরা দাঁড়াচ্ছে, আপনি দেখবেন সরকারি কর্মকর্তা তারা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, ছাত্ররা তাদের বিভিন্ন ভর্তি হয়েছে কলেজে, কিন্তু এখন সেটা কেন ইউনিভার্সিটি হবে না সেই জন্যও তারা দাঁড়াচ্ছে। এখন যৌক্তিক অযৌক্তিক যে কোনো বিষয় এখন একটা এই পর্যায়ে চলে আসছে। মানুষ মনে করছে যে এইটাই হচ্ছে প্রাইম টাইম, এখনই সব কিছু বলতে হবে। কিন্তু আমার প্রশ্ন, আমার নিজেরই একটা প্রশ্ন আসে যে এই সময় যে বলতে হবে, অ্যাকচুয়ালি এটা কোন ধরনের গভর্নমেন্ট? এটা তো একটা অন্তর্বর্তী সরকার।
এবং তারা নিজেও বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকার। মেবি যে এটা 3 মাসের জায়গায় হয়তো বা প্রায় 1.5 বছরের উপরে হয়ে গিয়েছে, কিন্তু একটা ব্যাপার তো খেয়াল করতে হবে যে তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কতটা থাকতে পারে, এবং ওনারাও তো একটা ডিলেমার মধ্যে আছেন আমি বলবো। তার কারণ হচ্ছে যে এগুলো শুনতেও হচ্ছে, আবার এগুলোকে টোটালি সলিউশন করাটাও তো, কারণ এখানে বাজেটারি বিষয় আছে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এবং যত দাবি সব কিছুর সাথে ফাইন্যান্সিয়াল ম্যাটার জড়িত। যেখানে বলা হচ্ছে যে জ্যেষ্ঠতা, ইনক্রিমেন্ট বা প্রমোশন অথবা আমাদের গ্রেডের উন্নয়ন, হোয়াট এভার যা কিছু বলা হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে। এখন এটা তো এই সরকারের কাজ নয়, এটা তো তার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু আমরা কেন এইটার ব্যাপারে এতে ওনারাও কিন্তু কতটা ইসের মধ্যে আছেন আমি আসলে নিজেই চিন্তা করি। এই যে মর্যাদা বাড়ানোর চাপে যে একটা সিস্টেম ধস বলা যেতে পারে, কি বলবেন? এই যে আসলে সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করার যে দাবি দেওয়াটা এই সময় তো অবশ্যই যৌক্তিক না, কিন্তু এই ক্ষেত্রে এই যে বিষয়টি তারা যে দাবি দেওয়া চাচ্ছে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, দাবি দেওয়া তো মানুষের যৌক্তিক দাবি থাকতেই পারে, কিন্তু সেটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড বা লিমিট থাকা প্রয়োজন আছে। সেটাই আপনি একটা জিনিস দেখবেন যে যার এন্ট্রি লেভেলে, তখন কিন্তু সে জানে যে আমার এই পদটা কি ব্লক পোস্ট কিনা, আমার এই পদটা কতটুকু পর্যন্ত প্রমোশন হতে পারে, এগুলো কিন্তু বলা থাকে। কিন্তু এরপরে যেমন গভর্নমেন্ট কিন্তু একটা সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া করতে চাইল, আউটসোর্সিং। এখন মজার ব্যাপার হচ্ছে যে আউটসোর্সিং নিতে যে এত বেশি পরিমাণ নেওয়া হয়েছে, এখন তারা সংঘবদ্ধ হয়ে তারাও এখন রাজস্বতে আসার জন্য চেষ্টা করছে। ঠিক এমনিভাবে স্কুলের শিক্ষক, আমি সকলের প্রতি সমান মর্যাদা রেখে বলবো, কারণ প্রাইমারি স্কুলের শিক্ষক যিনি তিনিও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি তিনিও শিক্ষক, কমনলি কিন্তু সকলেই শিক্ষক গ্রুপের অন্তর্ভুক্ত। কিন্তু আপনার যার যে পজিশন এবং সেটা সার্ভিসে এন্ট্রি লেভেলে কিন্তু সেটা তাদের এটা কিন্তু বলা থাকে, কিন্তু তারপরে যখন এরা একই সঙ্গে মার্চ করে, তখন একটা কোনো কিছু প্রাপ্তির জন্য, যে অন্য একটা গ্রেডে যাওয়ার জন্য, সেটা তারা নিজেরা সেই ব্যাপারে আন্দোলনের দিকে নেমে যায়। আপনার কথা দিয়ে আপনি বুঝাচ্ছিলেন যে আসলে আর বিসিএস এর কথাটাই যেটা বললেন, বিসিএস এর কথাটা, আমি এটা বলবো যে আমাদের কিন্তু রুলস অফ প্রেসিডেন্সে একটা করা আছে, এবং সেটাকে আরও কিছু সংশোধনী অথবা কিছু কিছু জিনিস ইনপুট করারও প্রয়োজন আছে। কারণ হলো কোনো বিষয়ে একটু অ্যাম্বিগুইটি আছে, যে আমি কেউ যদি গভর্নমেন্ট কলেজের প্রফেসর হয় তার স্ট্যান্ডার্ড কোথায়, রুলস অফ প্রেসিডেন্স, অথবা কেউ যদি স্কুলের হেডমাস্টার, গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার হয়, তাহলে ওনার পজিশনটা কোথায়, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, ওনার পজিশনটা কোথায়, তারপর ধরেন প্রাইমারি লেভেলে যিনি জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক সম্ভবত বলা হয়, তার পজিশনটা কোথায়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আরও পরিষ্কার করা দরকার। আর বিসিএস এর কথাটা যেটা বললেন, বিসিএসটার ব্যাপারেও কিন্তু এটা একটা হাস্যজনক বিষয়। কারণ হলো বিসিএসটা কীভাবে করা হয়, এটা কিন্তু মোটামুটি আজকে অনেকেই এটা জানে, কিন্তু তারপরেও আমার এন্ট্রি হয়েছে কোনো একটা প্রাইভেট কলেজে, সেটা গভর্নমেন্ট হয়তো কোনো চাপে পড়ে বা পলিটিক্যাল উইলের কারণে সেটাকে গভর্নমেন্ট করে নিয়েছে, এবং সেটা জাতীয়করণ করার ফলে আমি জাতীয়করণকৃত শিক্ষক হয়েছি এবং তারপরে আমি কিন্তু তখন আন্দোলনে নামলাম যে আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমিও এখন বিসিএস কর্মকর্তা হতে চাই। কিন্তু বিসিএস নেওয়ার যে প্রক্রিয়া, সেটা তো একটা অন্যরকমের প্রক্রিয়া, এবং সেটার একটা আলাদা সিস্টেমেটিক প্রক্রিয়া। সেটার জন্য পিএসসি সেটাতে থাকে, এবং ক্লাস 1 অফিসার হলেও অনেকে কিন্তু ক্লাস 1 গ্যাজেটেড নয়, আবার ক্লাস 1 অফিসার হলেও অনেকে কিন্তু বিসিএস এর মাধ্যমে আসবে, নট নেসেসারিলি, কিন্তু বিসিএস এর মাধ্যমে যারা আসছে তারা ক্লাস 1 গ্যাজেটেড অফিসার, এবং তারা পিএসসির মাধ্যমে আরও কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলোর মাধ্যমে তারা রিক্রুটেড। তো সুতরাং আমি হুট করেই কেউ যদি একটা সুযোগ সন্ধানী ইস্যুর মতন যদি মনে করে যে আমরা এখন নাও প্রাইম টাইম, এখনই আমরা এটার ব্যাপারে আন্দোলন করে এটাকে সিকিউর করে ছাড়বো, এখানে কোনো দুরভিসন্ধি আপনি দেখছেন? অবশ্যই দুরভিসন্ধি আছে, অবশ্যই দুরভিসন্ধি আছে। তার কারণ আমি তো পরিষ্কার ব্যাখ্যাই করলাম। জি, একদমই সেটা। এই ক্ষেত্রে শিক্ষা একটি নীতির সাথে সম্পর্কিত, সেই শিক্ষার আসলে কি এটা আমরা রিসেন্টলি দেখেছি কিছু আন্দোলনের মাধ্যমে কিছু দাবি দেওয়া আসলে আদায় করে নেওয়া হয়েছে। তাহলে কি বলা যায় এই নীতির সাথে আসলে মানে বাস্তবতা বলতে গেলে যে আন্দোলন করেই আদায় করে নিতে হবে এমন কোনো বিষয়?
সাথে সম্পর্কিত কিনা? দেখেন, আন্দোলনের বিষয়ে আমি একটা কথা বলি যে আমাদের মানে অ্যাঙ্গার বিগিনস উইথ ম্যাডনেস অ্যান্ড এন্ডস উইথ রিগ্রেট। এটা কিন্তু সব ক্ষেত্রেই আপনি মনে করে মানে আমার যতটুকু মনে পড়ে যে এরশাদ সরকারের সময় ওই পিরিয়ডে ঠিক এসএসসির পরীক্ষার এক্সামটাকে ইস্যু করে শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছিল স্কুলে মাধ্যমিক পর্যায়ে। তো সেটা গভর্নমেন্ট, জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীদেরকে ইনভলভ করে সেই পরীক্ষাটা নিয়েছিল এবং আমার যতটুকু মনে পড়ে যে তার ব্যাপারে একটা ড্রাস্টিক অ্যাকশনও হয়েছিল। আমি আমার আন্দোলনের ব্যাপারে সোচ্চার থাকতেই পারি যদি সেটা যৌক্তিক হয়, সেটা আমি বলতে পারি, কিন্তু সেটা বলারও কিন্তু একটা থাকতে হবে, একটা সিস্টেম থাকতে হবে। আপনি দেখবেন যে আমাদের আন্দোলনের সিস্টেমটাও কিন্তু একটু অন্যরকম। আমরা কেন জানি ব্রুটালি কোনো কিছু করতে কিন্তু পছন্দ করি। রাস্তা খুবই ক্রাউডেড রাস্তা এবং হয়তো 1 ঘন্টার ভিতরে 4টা-5টা অ্যাম্বুলেন্স যাচ্ছে সেই রাস্তা দিয়ে, অথবা 10টা অ্যাম্বুলেন্স যাচ্ছে। সেরকম একটা রাস্তা আমরা অবরোধ করে বসে থাকি। আমরা জানি যে অবরোধ করলে পরে প্রশাসন জানবে এবং আমাদের কথাটা তারা কানে নিবে, কিন্তু এইটা কতটুকু, এটা তো একটা ইভিল প্ল্যান। তো আমি আর আমেরিকাতে, আপনার ক্যালিফোর্নিয়াতে আমার একটা কথা মনে পড়ছে এখন, যে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে ওখানে ক্যাম্পাসে গাছ কাটার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছিল। আচ্ছা। তো তারা ডেমনস্ট্রেশন, এটা প্রতিবাদ করার জন্য ছেলেরা কি করলো, ওখানে এইরকম রাস্তা বন্ধ করে দিয়ে তারা কোনো মব বা তৈরি করে নাই। তারা ওই গাছের উপরে ছোট ছোট বাসা বানিয়েছিল, বেশ কিছু গাছের উপরে করে তারা ওখানে বসবাস করা শুরু করে দিয়েছিল। এবং এটা সারা বিশ্বে খুবই একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তো যার কারণে হয়েছে কি, সেই গাছ আর কাটতে তারা পারে নাই, তাদের মাস্টার প্ল্যান তারা অন্যভাবে সেটাকে সলভ করেছে। তা আমার ব্যাপারটা হচ্ছে, আমার বলার বিষয়টা হচ্ছে যে আন্দোলন বা সংগ্রাম এগুলো কিন্তু একটা মৌলিক অধিকার, যদি সেটা যৌক্তিক হয়। আমি বারবার বলছি দাবি দেওয়া আমার যৌক্তিক, কিন্তু সেটাকে এনশিওর করার জন্য যে পথ বা মত আমরা করি, সেটার ব্যাপারে ডেফিনেটলি আমাদের সব কিছু কিন্তু চিন্তা করা দরকার। অবশ্যই। এই যে প্রায় আপনি বলছিলেন 1 কোটি শিক্ষার্থী সরকারি প্রাথমিকে, এবং আমরা উচ্চ মাধ্যমিকেও অনেক শিক্ষার্থী আছে, পরীক্ষা স্থগিত, একটি মনস্তাত্ত্বিক চাপ, অনেক শিশু প্রাইমারি লেভেলে ঝরে যায়। এই ক্ষেত্রে এই সার্বিক বিষয়গুলো অবশ্যই শিশুদের মনে একটি চাপ ফেলছে। সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আমাদের নীতিগত অনেক সমস্যা আছে, সেই জায়গা থেকে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখানে একটি পরিবর্তন প্রয়োজন। আমি আপনার সাথে কথা বলছিলাম বিরতিতে, কি পরিবর্তনগুলো আসলে আপনি মনে করছেন এই জায়গায় একটু নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন? আসলে রাষ্ট্রের, আমি একটু ফিলোসফিক্যালি বলি, রাষ্ট্রের কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সুনাগরিক তৈরি করা। এবং রাষ্ট্রের এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এর সাথে জনগণের বা পিপল যারা পিপল, তাদের আকাঙ্ক্ষার যদি প্রতিফলন যেটা থাকে, সেটা যদি সমন্বয় হয়, তাহলে পরে একটা চমৎকার স্থিতাবস্থা বজায় থাকে। রাষ্ট্র কিন্তু, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, রাষ্ট্র কিন্তু সবসময় চায় যে জনগণ আবেগতাড়িত থাকুক, তারা ইমোটিভ থাকুক, তারা লজিক্যাল না হোক। এটা কিন্তু তৃতীয় বিশ্বের একটা অন্য রকমের ফেনোমেনা। তো এখন সেটা জনগণকে বুঝতে হবে। আমি আবেগের কারণে যা কিছু করছি, যেমন আমরা ডিস্ট্রাকটিভ যে সমস্ত কাজ করি, আন্দোলন করতে চাই, সেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের সম্পত্তি ধ্বংস করি। আমি যে শিক্ষকরা যারা আন্দোলনে আছে বা যে কোনো, আমি একটা কথা আবার ফিরে আসি, আমি 2-4 জনের সাথে কথা বলেছি, তাদের সন্তানরাও কিন্তু পরীক্ষার্থী। তাদের ভিতরে 2-1 জন এটার ব্যাপারে উষ্মাও প্রকাশ করেছেন। তো প্রভাবের কথা যদি বলেন, ডেফিনেটলি একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু শিশু মনে বা যায়। এবং এই যে এই মেসেজটা তো সেই শিশুকাল থেকেই আমরা তাদেরকে ইনপুট করে দিচ্ছি, যে এই আমাদের যে কোনো বিষয়ে এটাকে এনশিওর করার বা সেটাকে সিকিউর করার, এইগুলোই হচ্ছে পথ। সেই ক্ষেত্রে আমাদের আসলেও আমাদের শিক্ষা ব্যবস্থাটি পরিবর্তন প্রয়োজন, এবং শিক্ষকদের মানোন্নয়নে এবং তাদের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাও সহায়তা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আমাদের সাথে যুক্ত থাকার। একটা শেষ কথা শুধু বলবো যে এটা একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়। শিক্ষককে কিন্তু মানে সকলেই কিছু হলেই মানুষ কিন্তু একটা জিনিস মনে করে যে শিক্ষক
অর্থাৎ এই বিষয়টাকে আমি নেগেটিভলি দেখি না। জি। তার কারণ হচ্ছে সাধারণ একটা মানুষ যে কাজটা অবলীলায় করতে পারে, একজন শিক্ষক সেটা করতে পারে না বলেই কিন্তু শিক্ষকের নিয়ে মানুষের এক্সপেকটেশনটা একটা এরকম। সম্মানের কিন্তু জায়গা। শিক্ষকতায় যুক্ত হয়েই কেউ শিক্ষক হয়ে ওঠে না। শিক্ষক good. হয়ে খুব উঠতে ভালো হলে বলেছেন। ডেফিনেটলি তাকে পরিশীলিতভাবে এবং অনেক দিনের চর্চার মাধ্যমে নিজেকে সেই মানে উন্নীত করতে হয়। আদর্শ মানুষ বা সেই আদর্শ শিক্ষক। শিক্ষকে পরিণত হতে হয়। শিক্ষকতায় যোগদান করেই কেউ শিক্ষক হয় না। একদম দারুণ বলেছেন। আপনার এই কথাটা আসলেই মূল্যবান। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।